আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন যে সংলাপটি প্রস্তুত করতে চলেছে আপনাদের সামনে, তার দুটি পর্ব। প্রথম পর্বে বাংলাদেশে নির্বাচন কেন হবে না সামনের ফেব্রুয়ারিতে, রমজানের আগে, তার ব্যাখ্যা। এবং দ্বিতীয় পর্ব হলো এই সম্ভাবনার প্রেক্ষিতে আমেরিকার ট্রাম্প প্রশাসন ও ভারতের মোদী প্রশাসন একযোগে বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে চলেছে সেই ব্যাপারটি। প্রথমে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে কেন অন্যরকম ভাবছে শুধু ভারত বা আমেরিকা নয়, বাংলাদেশের ভিতরের ও বাইরের বিরাট সংখ্যক মানুষ, সেই আলোচনাটা করি। 2025 সালের 5 আগস্ট টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণে মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি লিখব ফেব্রুয়ারি 2026-এ রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজন করার অনুরোধ জানিয়ে। এরপর 2025 সালের 27-28 আগস্ট নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছেন, যেখানে বলা হয়েছে নির্বাচনী তফসিল ডিসেম্বর 2025-এ ঘোষণা হবে, চূড়ান্ত ভোটার তালিকা নভেম্বর 2025-এ প্রকাশিত হবে। 24টি অগ্রাধিকার কাজের তালিকাও তিনি দিয়েছেন। নির্বাচন কমিশন, যা কিনা সাংবিধানিক প্রতিষ্ঠান, আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ ঘোষণা করেছে। তবু সংশয় ওঠে, কেননা এই সরকারি যেখানে অবৈধ অসাংবিধানিক, সেখানে তার প্রতিষ্ঠান কিভাবে সংবিধান সম্মত হবে? আরো কারণ আছে, যেমন ইউনূসের বিভিন্ন সময়ে তার প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস। ডিসেম্বর 2024-এ তিনি বলেছিলেন নির্বাচন হবে 2025 সালের শেষ দিকে। তারপর জুন 2025-এ এসে ঘোষণা করলেন না 2025-এর শেষ নয়, নির্বাচন হবে 2026-এর এপ্রিলে। আবার আগস্ট 2025-এ পরিবর্তন করে ফেব্রুয়ারি 2026-এ ভোটের কথা বললেন। এই যে ক্রমাগত তারিখ পরিবর্তন, তার সরকারের বিশ্বাসযোগ্যতায় গুরুতর প্রশ্ন তুলেছে। দেশের রাজনৈতিক দলগুলোও বিশ্বাস করে না তার কথা। বিএনপি স্পষ্টভাবে বলেছে, জনগণ প্রশ্ন করতে শুরু করেছে এই সরকারের অধীনে নির্বাচন আদৌ হবে কিনা। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন, সরকার কৌশল করছে, তবে বিলম্বের এই কৌশল কাজ করবে না। এছাড়া সংস্কারের নামে ক্ষমতা আঁকড়ে রাখার একটা অভিযোগও ইউনূসের বিরুদ্ধে। বিএনপি এবং অন্যান্য দল ও তাবৎ রাজনৈতিক বিশ্লেষকদের অভিযোগ যে ইউনূস সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করছেন এবং করবেন। ইউনূস নিজেই বলেছেন সংস্কার আগে, তারপর নির্বাচন, যা একটা অনির্দিষ্ট বিলম্বের কিংবা স্থগিত রাখার দরজা কিন্তু খোলা রাখে। 4 নম্বর, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ইউনূসের সরকার সিদ্ধান্তহীন, জনবিচ্ছিন্ন এবং ক্রমবর্ধমানভাবে জনগণের স্পন্দন শুনতে পাচ্ছে না। তার মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সত্ত্বেও নাগরিকরা এখন তার সরকারকে সিদ্ধান্তহীন এবং বিচ্ছিন্ন হিসেবে দেখছে। 5, জুলাই চার্টার কেলেঙ্কারি। অক্টোবর 2025-এ ঘোষিত জুলাই চার্টার নিয়ে বা জুলাই সনদ নিয়ে গুরুতর সমালোচনায় এসেছে যে এটি জাতির সম্মতি ছাড়া একটি চুক্তি, যেখানে বাংলাদেশের 60% বেশি জনগণের যারা প্রতিনিধিত্ব করে সেই আওয়ামী লীগ এবং তারা বাদ পড়েছে। এটি ইউনূসের গণতান্ত্রিক সংস্কার নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। সুতরাং নির্বাচন অনুষ্ঠান নিয়ে মানুষের সংশয় ও সন্দেহ অমূলক নয়। তবে অন্য সম্ভাবনা, অর্থাৎ নির্বাচন হতেও পারে, তার একটা ক্ষীণ সম্ভাবনা একেবারে যে রাখেননি এই সরকার তা নয়। এর কারণ নির্বাচন কমিশন আনুষ্ঠানিক রোডম্যাপ দিয়েছে। তাছাড়া আন্তর্জাতিক চাপ বাড়ছে নির্বাচনের জন্য। সেনাবাহিনীর প্রধান 12 থেকে 18 মাসের মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেছেন। তারপর রাজনৈতিক অস্থিরতা এত বেড়েছে যে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকা ইউনূসের পক্ষে
অসম্ভব। সুতরাং ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন সম্ভাবনা আছে, কিন্তু নির্বাচনের নিশ্চয়তা নেই। ইউনূসের কথা গুরুত্ব সহকারে নেয়ার যোগ্য, কারণ তিনি প্রধান উপদেষ্টা, নোবেল জয়ী, কিন্তু তিনি আদৌ বিশ্বাসযোগ্য নন। আগামী ডিসেম্বরে যদি প্রকৃতপক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা হয়, তবে অন্তত বোঝা যাবে এবার সত্যিই নির্বাচন হবে কিনা। কিন্তু ডিসেম্বর অবধি বসে থাকে একটা কথা, তারপরে আরো প্রশ্ন আসে, আর প্রশ্ন আছে এই নির্বাচন নিয়ে। ধরুন নির্বাচনের ঘোষণা হলো, কিন্তু সেই নির্বাচনে গণতন্ত্র কি প্রতিষ্ঠিত হবে? স্বচ্ছ ও মুক্ত নির্বাচন কি বর্তমান পরিস্থিতিতে আদৌ হওয়া সম্ভব? আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে? জামাত, এনসিপি, ইসলামী দলগুলি এবং স্বয়ং মোহাম্মদ ইউনূস চান না যে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হোক এবং দলটি নির্বাচনে আসুক। এই দলগুলি প্রত্যক্ষভাবে বলছে সে কথা, ইউনূসও বলছেন। আর বিএনপি একই কথা বলছে, তবে ঘুরিয়ে। এক এক সময় এক এক রকম কথা তাদের। তবু যদি আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তাহলেও কি এই সরকার স্বচ্ছ ও মুক্ত নির্বাচন করবে? এর স্পষ্ট উত্তর না। লেভেল প্লেইং ফিল্ড দেয়া হবে না আওয়ামী লীগকে। এই জন্যই শেখ হাসিনা বলেছেন, মোহাম্মদ ইউনূস থাকতে সুষ্ঠু ভোট হতে পারে না এবং গদি ছাড়বে না ইউনূস। এটা যে হতে পারে এবং হবে, সেটা জানেন মোদি এবং ট্রাম্প প্রশাসন। অথচ চুপ করে বসে থাকা যায় না, অপেক্ষা করা যায় না, তাহলে বাংলাদেশ একেবারেই ধ্বংস হয়ে যাবে। এখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে, এরপরে অতল খাদে পড়ে যাবে। তাহলে শিল্প গেছে, অর্থনীতি গেছে, এবার জাতি দাঙ্গায় জড়িয়ে পড়বে দেশ। মৌলবাদী শক্তি দেশটাকে দখলের জন্য হন্য হয়ে উঠেছে। নির্বাচনকে রিগিং করে তারা নির্বাচনকে কি বলবো, নিজেদের মতো করে ধ্বংস করে তারা ক্ষমতার দখল মজবুত করবে। আর এখানেই আসছে বিকল্প ব্যবস্থা, যে ব্যবস্থা ঠিক করেছেন মোদি ও ট্রাম্পের প্রশাসন একযোগে। এটি আজকের আলোচনার দ্বিতীয় পর্ব। আমার সংবাদ নয়াদিল্লির কূটনৈতিক মহলের ভিতরের অসমর্থিত কিন্তু নির্ভরযোগ্য সূত্রে পাওয়া। দুই দেশের কূটনৈতিক মহল এই প্রস্তাবকে বলছে বাংলাদেশের শান্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথের সন্ধান, একটি বাস্তবসম্মত প্রস্তাব। আবার খেয়াল করবেন কথাটি, যে গণতন্ত্র এবং বাংলাদেশের শান্তি, বাংলাদেশকে সমৃদ্ধির পথে পুনঃপ্রতিষ্ঠার জন্য নতুন পথের সন্ধান, এবং এটি একটি বাস্তবসম্মত প্রস্তাব। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আমরা যা দেখছি, তা কেবল একটি রাজনৈতিক পরিবর্তন নয়, এটি একটি আদর্শগত সামাজিক রূপান্তর, যা কিন্তু ভালোর দিকে নয়, বরং খারাপের দিকে, উদ্বেগের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। প্রথমত, বাংলাদেশে মৌলবাদের উত্থান, পরিসংখ্যান যা উপেক্ষা করা যায় না, সেই অনুযায়ী বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন জানাচ্ছে 2024 সালের 4 আগস্ট থেকে 2025 সালের জুনের মধ্যে মাত্র 330 দিনে 2442টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে, যা তার পূর্ববর্তী বছরের তুলনায় কয়েক গুণ। এই সহিংসতায় রয়েছে হত্যা, যৌন নিপীড়ন, গণধর্ষণ, উপাসনালয়ে হামলা, বাড়িঘর দখল এবং সংখ্যালঘুদের জোর করে বিতাড়ন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের রিপোর্ট বলছে 2024 সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত সহিংসতায় 1400 মানুষ নিহত হয়েছে। ওই এক মাসে 1 মাসে 1.5 মাসে নিহত হয়েছে এই সংখ্যক মানুষ, যার মধ্যে 12% শিশু। আরো 22,000 মানুষ আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন USCIRF জানিয়েছে যে বাংলাদেশের হিন্দু নারীরা অনেক জায়গায় এখন সিঁদুর ও বিন্দি বা টিপ পরা বন্ধ করে দিয়েছেন হয়রানি এড়াবার জন্যে। ইসলামী মৌলবাদী শক্তির পুনরুত্থান ভয়ঙ্কর ভাবে আরো উদ্বেগজনক হলো নিষিদ্ধ চরমপন্থী সংগঠনগুলোর প্রকাশ্য পুনরায় জেগে ওঠা। ইউনূস সরকারের অধীনে জামায়াতে ইসলামীর দলীয় নিবন্ধন পুনর্বহাল করা হয়েছে অনেক আগেই,
এই সংগঠন 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হাসিনা সরকার তাদের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষিদ্ধ করেছিল। আর ইউনূস সরকারের আমলে এরাই হচ্ছে এই সরকারের মূল চালিকা শক্তি। এছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি কট্টর মাদ্রাসা ভিত্তিক সংগঠন। এখন প্রকাশ্যে তারা দাবি করছে শরিয়া আইন এবং ব্লাসফেমির জন্য মৃত্যুদণ্ড দিতে হবে। 2025-এর মে মাসে ঢাকায় তাদের বিশাল সমাবেশ তাদের ক্রমবর্ধমান যে প্রভাব সেটা দেখিয়ে দিয়েছে। হিজবুত তাহরীর বাংলাদেশ তারা 2009 সাল থেকে নিষিদ্ধ, এখন প্রকাশ্যে খিলাফত প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে। 2025 সালের মার্চে ঢাকায় তাদের 2000 সমর্থক নিয়ে বিশাল সমাবেশ রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি তাদের প্রকাশ্য অবজ্ঞা প্রদর্শন করেছে। এই সংগঠনের এখন আনুমানিক অন্তত 15,000 সদস্য আছে। আনসারুল্লাহ বাংলা টিম এর প্রধান জসিমউদ্দিন রহমানীকে অন্তর্বর্তী সরকার মুক্তি দিয়েছে বিচারের আগে, বিচারের বিরোধিতা করে, এবং তিনি 2025 সালে ঢাকার শাহবাগে আওয়ামী লীগ বিরোধী সমাবেশে নেতৃত্ব দিয়েছেন। লস্করে তৈবা, আইএসআই এদের বাংলাদেশ মডিউলের প্রধান হারুন ইজহার প্রকাশ্যে এসেছেন। 2025 সালের এপ্রিলে পহেলগাঁও সন্ত্রাসী হামলা